হ্যালো, শুরু হচ্ছে নৃত্য নাটক দ্রৌপদী। প্রযোজনা সঙ্গীতা মিউজিক কলেজ, কলকাতা। পরিচালনা রামকৃষ্ণ মণ্ডল ও মৌসুমী মণ্ডল। শুরু হচ্ছে নৃত্য নাটক দ্রৌপদী। ভূমিকন্যা পাঞ্চালী, তুমি দ্রুপদ দুহিতা দ্রৌপদী। আমি পাঞ্চালের ভূমিপুত্রী পাঞ্চালী। সত্য বটে, আমার ইহলোকের পিতা দ্রুপদের কন্যা আমি দ্রৌপদী। কিন্তু ধ্রুব সত্য এই, আমি যজ্ঞাগ্নি সম্ভূতা। আমার পরিচয় আমি যাজ্ঞসেনী। দেখো, শুধু কালচক্রে আবর্তিত হওয়ার জন্য আমি আবির্ভূত হইনি। আমি এসেছি মহাকালের এই শতক প্রবহমান সৃষ্টি ও ধ্বংস, জীবন ও মৃত্যু এই ধারায় অবগাহন না করে কালের যাত্রাপথকে চিহ্নিত করতে, আমার প্রতিবাদের স্বাক্ষর রেখে যেতে। দেখো, আমার অঙ্গে চন্দন চর্চিত স্নিগ্ধতা নেই, নেই নবপল্লবের কোমলতা, নেই সুগন্ধি পুষ্পের সৌরভ। কিন্তু যজ্ঞের আগুন আমার দেহে সঞ্চারিত করেছে কাঙ্ক্ষিত উষ্ণতা। যজ্ঞ ধূম আমাকে প্রদান করেছে অমলিন পবিত্রতা। পূর্ণাহুতির লেলিহান শিখা আমার অন্তরে প্রজ্বলিত করেছে প্রতিবাদের আগুন। আমি এসেছি তোমাদের মাঝখানে, তোমাদের কাছে, শুধু এই কারণে যেন অবমাননা তোমাকে খর্ব করতে না পারে, বিয়োগ বিচ্ছেদ যেন তোমাকে নিয়মান করতে না পারে। তুমি বহুর মধ্যে এক, অনেকের মধ্যে অনন্যা, এই সত্য প্রকটিত করতে। বছর যায়, প্রকৃতিতে ঘুরে ফিরে আসে এক একটি ঋতু।
বর্ষা ঋতু। আকাশের চিত্রপটে পুঞ্জ পুঞ্জ শক্তি নিয়ে মেঘের পাহাড় গড়ে উঠছে। শানিত অসির মতো ঘনপ্রভা ঝলসে উঠছে। প্রচণ্ড শক্তিতে ধেয়ে আসা বায়ু জমে থাকা জঞ্জালের স্তূপ উড়িয়ে নিয়ে যাচ্ছে। আর তারপর ধারা স্নানে প্রকৃতিকে পরিচ্ছন্ন করে নতুনায়িত করছে। এই সব কিছু আমাদের পাঞ্চাল কন্যা যাজ্ঞসেনীকে বলে, ওগো কন্যা, তুমি ওই গর্জমান মেঘের মতো, ওই দৃপ্তমান ঘন প্রভার মতো, ওই সহস্র হস্তির বলে বলিয়ান ঝটিকার মতো, ওই প্রাণদায়িনী স্নেহ সুধা বর্ষণের মতো। আমাদের যাজ্ঞসেনীর প্রাণের প্রিয় ঋতুরাজ বসন্ত যখন আসে প্রাণের বসরা সাজিয়ে, তখন প্রকৃতিতে কেবলই আনন্দ আর আনন্দ। নবপল্লবে বৃক্ষরাজি সুসজ্জিত, পিক ও কণ্ঠে স্বর্গীয় সঙ্গীত, পুষ্পের সৌরভে 10 দিক আমোদিত। ভ্রমরের গুঞ্জন তার কর্ণে আনন্দ সংবাদ বহন করে এনে বলে, ওগো কৃষ্ণ, চেয়ে দেখো, তোমার প্রাণের সখা কৃষ্ণ এসেছে। এবার রঙের উৎসবে মেতে উঠো। দ্রৌপদী এবার সীমন্তিনী হবেন, কিন্তু যাজ্ঞসেনী তো সাধারণ কন্যা নন। তিনি ঘোষণা করলেন, আমার স্বামী নির্বাচন করব আমি স্বয়ং, অন্য কেউ নয়। যাদব কুলপতি হলধর বলরাম বললেন, একই কথা, কন্যার প্রতি নির্বাচন করবে তার পিতা এবং অন্য অভিভাবকেরা, এটাই নিয়ম। তবে কেন এই সনাতন প্রথা থেকে বিচ্যুতি? কিন্তু তার সিদ্ধান্তে অনড় যাজ্ঞসেনী। তিনি স্বয়ংবরা হবেন। মহাভারতের পথ এবার ক্রান্তিকালের দিকে মোড় নেবে, আর এই মহাভারতের পরিবর্তনে মহানায়িকা হবেন যাজ্ঞসেনী। যাজ্ঞসেনী, যাজ্ঞসেনী, যাজ্ঞসেনী। আমি অজনী শম্ভুতা, যজ্ঞের আগুন অঙ্গে মেখে নিয়ে আমি আবির্ভূতা হয়েছি। আমি জানি আমার ঘর থাকবে, তবু প্রকৃত অর্থে ঘরণী হব না। জানি নাথবতী আমি হব অনাথবৎ। জানি যে পাবক শিখার প্রতিভু আমি, সেই পাবক শিখা ভারতকে দগ্ধ করে কলুষ মোচন করবে, কিন্তু পবিত্র করবে কি কে জানে। এর উত্তর দেবে ভাবিকা।
ভাস্বর, যার পদ্ম পলাশ নয়নে প্রেম সুধা উচ্চারিত হচ্ছে, যার বিরাট বক্ষ মহৎ হৃদয়ের সাক্ষ্য বহন করছে, যার সূর্য বৃক্ষের মতো ভুজোদয় সূর্য বৃক্ষের প্রতীক হয়ে আমাকে আকর্ষিত করছে। কে কে ওই মহান পুরুষ? ইনি কি পারবেন লক্ষ্য ভেদ করে যোগ্যতার মানদণ্ড অতিক্রম করতে? ওই তো দীপ্তিমান উঠে দাঁড়িয়েছেন, ওই তো ধনুষ তুলে নিয়ে স্বরস্থাপন করবার জন্য। আমি কি ওর কণ্ঠে বড় মাল্য অর্পণ করব? ওগো কন্যা, ওগো আমার যজ্ঞসিনী, ভ্রান্ত পদক্ষেপ নিও না। তুমি জানো না, তুমি জানো না কে ওই পুরুষ? জানি না, আমি জানি না, আমি জানি না তোমার পরিচয়। ও সন্ত পুত্র কর্ণ, দুরাত্মা দুর্যোধনের প্রাণ সখা। এই শুরু কুরুক্ষেত্র অভিমুখে মহাভারতের প্রথম পদক্ষেপ। স্বয়ংবর সভায় উপস্থিত প্রায় সকল কীর্তিমান রাজপুরুষেরা ব্যর্থ হয়েছেন লক্ষ্যভেদ করতে। নীচগুলো জাত বলে কর্ণকে অপমান করে সভাস্থল পরিত্যাগ করার নির্দেশ ঘোষিত হয়েছে। অবশিষ্ট এমনকি কেউ আছেন যাকে যজ্ঞশীল বরণ করতে পারেন স্বামী রূপে? হায় হায় মন্দ ভাগ্য আমি! একজন, শুধু একজনই তো পারতেন এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমার স্বপ্নকে সম্ভব করতে। কিন্তু জনশ্রুতি বলে হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধনের চক্রান্তে সেই তৃতীয় পাণ্ডব অর্জুন আর তার অপর চার ভ্রাতা ও মাতা কুন্তি সহ যতগৃহে দগ্ধ হয়ে ইহলোক ত্যাগ করেছেন। বৃথা বৃথা সন্তাপ করছো তুমি পাঞ্চালী। জননী কুন্তি সহ পঞ্চ পাণ্ডবেরা নিরাপদেই আছে। চেয়ে দেখো পাঞ্চালী, ওই তৃতীয় পাণ্ডব অর্জুন বিপরীত ছদ্মবেশী নিশ্চিত পদক্ষেপে এগিয়ে আসছে পরীক্ষা স্থলে। ঠিক ঠিক, কত দরিদ্রের বেশ তার দেবপ্রতিম সৌন্দর্য ও সৌর্যের গতিকে হরণ করতে পারেনি। ওই তো একাগ্র চিত্তে স্বর স্থাপন করে লক্ষ্য ভেদ করলেন তিনি। এবার আমার পতিগৃহে যাত্রা হোক সে পর্ণকুটির, তবু আমি আমার সকল সুখ স্বাচ্ছন্দ্য বর্জন করে মানিয়ে নিতে পারবো পাণ্ডব পরিবারের সাথে অর্জুন ঘরণী রূপে। পাঞ্চালীর জন্য পরিস্থিতি বিচার না করেই যেন পরিহাস ছলে মাতা কুন্তি বলে উঠলেন, যে বস্তু তোমরা আহরণ করে এনেছ তা ভাগ করে নাও পঞ্চভ্রাতার মধ্যে। প্রবল ভূকম্পন হলেও পাঞ্চালীর কম্পিত হতো না। শত সহস্র বজ্রপাত
উদ্ভাসিত করত, তাহলেও বোধহয় পাঞ্চালী রূপ সন্ত্রস্ত হতো না। যেরূপ মাতা কুন্তির বাক্য তাকে বিদ্ধ করল। বস্তু, আহ কি অশোভনীয় পরিহাস! নারী হলো বস্তু, ভোগ্যপণ্য। নারীত্বের চরম অবমাননার সূত্রপাত হল মহাভারতে কুরুক্ষেত্র অভিমুখে আর এক পদক্ষেপ। ক্রোধে রক্তবর্ণ হল অর্জুনের আনন্দ। ধর্মরাজ যুধিষ্ঠির বিপদের গুরুত্ব বুঝে পরিত্রাণের পথ খুঁজতে যোগাসনে উপবিষ্ট হলেন। তপন্তে যে যার জন্ম, সেই ভীমসেন ব্যস্ত হয়ে পড়লেন খাদ্যবস্তু অন্বেষণে। আর কনিষ্ঠ দুই ভ্রাতা, যাদের জন্ম মহাকাশের দুই উজ্জ্বল নক্ষত্র অশ্বিনীদয় তেজে, সেই নকুল সহদেব অবাক বিস্ময়ে অবলোকন করছিলেন না আমাকে, পাঞ্চালীকে। একজন তো আছেন যিনি নিজের মতো করে পরিস্থিতি সামাল দিতে পারেন। হ্যাঁ, সেই কৃষ্ণ আবির্ভূত হলেন আসরে। তিনি অর্জুনকে বোঝালেন, সখা, মাতৃ আদেশ অলঙ্ঘনীয়। তাই তোমরা পঞ্চভ্রাতা বয়সের ক্রমানুসারে পাঞ্চালীকে স্ত্রী রূপে এক এক বৎসর ধরে নিজেদের অঙ্কশায়িনী রূপে পাবে। এই ব্যবস্থা তোমাদের জীবদ্দশায় চক্রবৎ আবর্তিত হতে থাকবে। পাণ্ডব পরিবারকে অটুট রাখার প্রয়োজনে কৃষ্ণের এই নির্দেশ পঞ্চপাণ্ডব নত শিরে স্বীকার করে নিল। কিন্তু হে পুরুষোত্তম কৃষ্ণ, যাকে ঘিরে এই সমস্যা, তাকে তো তুমি প্রশ্ন করলে না যে সে রাজি আছে কিনা। করবে না জানি, কারণ কুরুক্ষেত্রের অনুঘটক তো তুমি। অর্জুনের ক্রোধ প্রশমিত করার জন্য তাকে নিয়ে দ্বারকা যাত্রা করলেন কৃষ্ণ। অপরদিকে যে নারী অপেক্ষা করেছিল বাসর ঘরের একান্তে, সে নিজেকে উজাড় করে দেবে বীরশ্রেষ্ঠ অর্জুনের বাহুবন্ধনে, তার কথা কে ভাবে? কারণ শ্রীকৃষ্ণ তার ভগ্নী সুভদ্রাকে সম্প্রদান করতে চান অর্জুনের হস্তে, যাতে যাদব ও পাণ্ডবদের মধ্যে মৈত্রী বন্ধন সুদৃঢ় হয়। অথচ কৃষ্ণ জানতেন দুর্যোধন মনে প্রাণে সুভদ্রার পানি প্রার্থী এবং অগ্রজ বলরাম এই প্রস্তাব স্বীকার করে নিয়েছেন। তবুও কৃষ্ণ অর্জুন সুভদ্রার বিবাহ সম্পন্ন করালেন শুধু একটি কারণে, যাতে পাণ্ডবদের প্রতি দুর্যোধনের রোষ বৃদ্ধি পায়। হচ্ছে কুরুক্ষেত্রের ক্ষেত্র প্রস্তুত হচ্ছে। সাম্রাজ্যের উত্তরাধিকার ত্যাগ করে পাণ্ডবেরা ভিখারির মতো কৃপা প্রার্থী হয়ে ঘুরে বেড়াবেন। তারা বুঝলেন যে হয় ধৃতরাষ্ট্রকে সিংহাসন ত্যাগ করে যুধিষ্ঠিরকে রাজপদে অধিষ্ঠিত করতে হবে, অন্যথায় বর্তমান রাজ্য সীমাকে দ্বিধা বিভক্ত করে পাণ্ডব
হস্তিনাপুর, অপরদিকে পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ। ধিক ধিক ভারতবর্ষ, ধিক ধিক তোমাকে ধিক। পূর্ণ সভাগৃহে নারীত্বের চরম অবমাননার সাক্ষী হয়ে থাকলো স্বয়ং রাজা স্নেহান্ধ ধৃতরাষ্ট্র, পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, আরো আরো বহু বিদ্বজ্জনেরা তথা কীর্তিমান বীরগণ। কিন্তু কেউ কেউ এই অবমাননা প্রতিহত করার জন্য গর্জে উঠল না। এক বস্ত্র পরিহিতা রজস্বলা এক নারী, অকল্পনীয় এবং পূর্বে কখনোই ঘটে নাই এমন এক নিগ্রহের শিকার হল। তবু তাকে রক্ষা করার জন্য কেউ তার পাশে এসে দাঁড়াল না। এই নারী, আমি যাজ্ঞসেনী, পঞ্চ পাণ্ডব আমার নাম, পুরুষোত্তম কৃষ্ণ আমার সখা, ভরত বংশের কুলবধূ আমি। তবু সাধারণ এক কণিকার সম্মান থেকেও বঞ্চিত করা হলো আমাকে, পাঞ্চালীকে। প্রতিশোধ প্রতিশোধ প্রতিহিংসার আগুনে আমি এই অমর্যাদার পাপস্খলন করবই করব। দেখো আমার নয়নে ক্রোধের অগ্নি, বারবানরের অপেক্ষা ভয়ঙ্কর। শোনো আমার কণ্ঠ হইতে নির্গত এই শপথ বাক্য শত বজ্রের হুঙ্কারকে অবদমিত করে 10 দিক বিদীর্ণ করছে। সাবধান সাবধান কৌরব, সাবধান সাবধান কৌরব মিত্রগণ, সাবধান সাবধান আমার প্রণম্য অভিভাবকগণ। ভয়ঙ্কর এক মৃত্যুর জন্য প্রস্তুত হন। মুক্তকেশী যাজ্ঞসেনীর এই প্রতিজ্ঞা মহাকাল প্রতিরোধ করতে পারবে না। ওগো কন্যা, ওগো কন্যা, তোমার এই কঠিন